নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে বলবো যে এমন কিছু স্পেসিফিক ভিটামিন মিনারেলস আছে যেগুলো প্রেগনেন্সির সময় খুবই উপকারী। একটা ছোট্ট যে ফিটাস তাকে গ্রো করতে কতটা সাহায্য করে, সেই কারণে ডক্টরসরা সবসময় এই নিউ যারা প্রেগনেন্ট মাদার্স তাদেরকে এই ওষুধগুলো কিন্তু বাইরে থেকে দিতে থাকেন। কারণ যাতে হয়তো তারা সেইভাবে ফুডের মাধ্যমে সেগুলো নিতে পারছেন না, যার জন্য এই বাইরে থেকে এই প্রোটেকশনগুলো দিলে তবে তাদের বাচ্চা ভালোভাবে গ্রো করে। কিন্তু এই ভিটামিনস মিনারেলস গুলো কিন্তু খাদ্য তালিকা থেকেও পাওয়া যায়। তো সেই জন্য হয়তো অতটা পরিমাণ আপনারা নিতে পারছেন না যতটা অ্যাকচুয়ালি দরকার হচ্ছে, সেই কারণে বাইরে থেকে দেওয়া হয়। তো আজকে টপিকটা হলো যে এই যে ভিটামিনস বা মিনারেলস গুলো যেগুলো খুবই দরকারি একটা ফিটাসের ডেভেলপমেন্টের জন্য, সেগুলো আমরা খাদ্য তালিকা থেকে কি কি পেতে পারি সেগুলোর একটু আইডিয়া দিয়ে দেবো। যাতে বাইরে থেকে মেডিসিন তো আপনারা নেবেনই, অবশ্যই ডাক্তারের পরামর্শটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এইগুলোও যদি সাথে সাথে নিতে থাকেন আপনাদের জন্য কিন্তু খুবই উপকারী হবে। তো ফার্স্টেই বলবো ফলিক অ্যাসিড বা ভিটামিন B9, যেটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা বাচ্চার বেড়ে ওঠার জন্য। ফার্স্ট ট্রাইমেস্টারে প্রচন্ড ইম্পর্টেন্ট হয় এই ফলিক অ্যাসিডটা একটা মায়ের জন্য, কারণ তার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টটা এই সময়তেই হয়। ইভেন যাতে নিউরাল টিউবে কোনো ডিফেক্ট না দেখা যায়, সেই কারণেই এই ফলিক অ্যাসিডের হেল্পটা দেওয়া থাকে। এই ফলিক অ্যাসিড পাওয়া যায় হচ্ছে খাদ্য তালিকার মধ্যে পালং শাক থেকে সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে ব্রকলি, অবশ্যই ডিম থেকে, আর দেখা গেছে সাইট্রাস ফ্রুটস মানে লেবু জাতীয় যে কোনো ফল, আর যে কোনো বাদাম থেকে। তো এগুলো অবশ্যই রেগুলার যদি ডায়েটে রাখেন, অবশ্যই আপনারা কিন্তু এখান থেকেও ফলিক অ্যাসিড পেতে পারেন। এরপর আমি বলবো যে আয়রন। এই আয়রন কিন্তু খুবই জরুরি, কারণ এই প্রেগনেন্সির সময় মায়েদের দেখা যায়, প্রেগনেন্ট লেডিসদের, যে তারা অ্যানিমিয়ার সমস্যায় ভুগতে পারেন। তো সেক্ষেত্রে আয়রন রিচ খাবার দাবার তো খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই যদি দরকার পড়ে তখন ডাক্তারদের বাইরে থেকে মেডিসিন দিতে হয়, কিন্তু আপনারা যদি অলরেডি এই আয়রন রিচ খাদ্য তালিকাগুলো নিতে থাকেন, আশা করা যায় একটু তো সেকেন্ড ট্রাইমেস্টার থেকে হিমোগ্লোবিন কমতে পারে, কিন্তু মারাত্মক একটা অ্যানিমিয়ার শিকার আপনারা না হতে পারেন। আর অবশ্যই আয়রন কিন্তু এই অক্সিজেন ট্রান্সপোর্ট যে ব্যাপারটা করে, সেটা কিন্তু হেল্প করে এই অক্সিজেন ট্রান্সপোর্টটা ফিটাসকেও ট্রান্সপোর্ট করতে। ইভেন এই বাচ্চার যে বেড়ে ওঠাটা, এই ফিটাসের বেড়ে ওঠাটাও কিন্তু খুব সাহায্য করে এই আয়রন রিচ ফুডগুলো। অবশ্যই পালং শাক ব্রকলিতে তো পাওয়া যায়, তাছাড়া দেখা গেছে খেজুর, কিশমিশ, ইভেন সয়াবিন মিল্ক থেকে যেটা তৈরি হয় টোফু, সেখানেও প্রচুর পরিমাণে এই আয়রন রিচ থাকে। যে কোনো ডাল, সেগুলোও অনেকটা আয়রন রিচ থাকে। আর ওয়াটারমেলনেও কিন্তু অনেকটাই আয়রন পাওয়া যায়। ইভেন পমিগ্রানেট বা বেদানা, এগুলো অনেকটা আয়রন রিচ খাবার। তো এগুলো রেগুলার আপনাদের ডায়েটে রাখুন। হ্যাঁ, তাই বলে কি সব রেগুলার খাবেন? এইগুলো যেগুলো তথ্যগুলো বলে দিলাম এর মধ্যে থেকে কিছু কিছু খাবার রেগুলার রাখলে আপনাদেরই সুবিধা হবে। আরেকটা মিনারেল আমি বলবো, সেটা হচ্ছে খুবই উপকারী এই প্রেগনেন্সির সময়, সেটা হচ্ছে ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম কিন্তু খুবই জরুরি একটা বাচ্চার যে হাড় গড়ে উঠছে, সেই হাড়ের গ্রোথের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই ক্যালসিয়াম। কিন্তু এই ক্যালসিয়াম সে কোথা থেকে পাচ্ছে? সে তো সেই মায়ের শরীর থেকেই সেটা টেনে নিচ্ছে। তাহলে সেক্ষেত্রে একটা মায়ের কিন্তু ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হতে পারে। তাহলে সেক্ষেত্রে তখন এই ক্যালসিয়াম বাইরে থেকে দেওয়া তো খুবই জরুরি। যদি ভালো করে ক্যালসিয়াম রিচ ফুড হয়তো সেই প্রেগনেন্সির সময় আপনি নেননি, তাহলে পরবর্তীকালে কিন্তু অস্টিওপোরোসিসের সমস্যায় এই মহিলারা ভুগতে পারেন। তো তার থেকে আগে থেকেই এই প্রোটেকশনটা নেওয়াটা খুবই জরুরি। তাই জন্য অবশ্যই রেগুলার দুধ বা দুধ জাতীয় খাবার, যেরকম হচ্ছে মিল্ক, চিজ, দেন হচ্ছে অবশ্যই টক দই, পনির, ছানা, এগুলোকে যদি রেগুলার রাখতে পারেন, তাছাড়াও সবজির মধ্যে ব্রকলি, ক্যাবেজ মানে বাঁধাকপি, তাছাড়া হচ্ছে যদি টোফু বা সয়াবিন খেতে পারেন। আরেকটা জিনিস আছে, ক্যালসিয়াম তো খেয়ে নিচ্ছেন, কিন্তু সেটাতে আবার শরীরে অ্যাবজর্বও হতে হবে। শুধুই ক্যালসিয়াম খাচ্ছেন কিন্তু শরীরে অ্যাবজর্ব হচ্ছে না, তাহলে এই প্রেগনেন্সির সময় দরকার হচ্ছে ভিটামিন D রিচ খাবার দাবারও। তাহলে ভিটামিন D তো খুবই একটা এনার্জিও দেয়, ইমিউনিটিটাকেও বিল্ড আপ করতে সাহায্য করে, যেটা একজন প্রেগনেন্ট মহিলার কিন্তু একটু ইমিউনিটি
লো থাকে। তো সে কারণে এই সময় ভিটামিন ডি রিচ খাবার দাবার একটু বেশি করে খান। আর এটা কোথা থেকে পাবেন? ডিম থেকে পেতে পারেন। ইভেন কিছু কিছু অরেঞ্জ জুস আছে যেটা ফর্টিফাইড উইথ ভিটামিন ডি হয়, মানে বাইরে থেকে ভিটামিন ডি ওর মধ্যে দেওয়া আছে। তাহলে সেই সব খাবার, ইভেন কিছু কিছু হোল গ্রেনস আছে যেগুলো ভিটামিন ডি ফর্টিফাইড হয়। তো সেগুলোও একটুখানি আপনারা যখন কিনছেন তখন একটু ইনগ্রিডিয়েন্ট দেখে কিনবেন। আর সবচেয়ে ইজি তো হচ্ছে আপনার ডিম খাওয়া। তো সেখান থেকে যদি আপনারা পেয়ে যান, সবুজ শাকসবজি খান, অবশ্যই অনেকটাই আপনারা ভিটামিন ডি থেকে সাহায্য পেয়ে যাবেন। এছাড়াও মাশরুমেও দেখা যায় যে ভিটামিন ডি আছে। ইভেন অনেক রকম মাছ আছে যার মধ্যেও অনেকটা ভিটামিন ডি থাকে। তো এই খাদ্য তালিকা যদি একটু বেশিভাবে আপনারা ইউটিলাইজ করেন, তাহলে আপনারা ভিটামিন ডির সমস্যায় আর ভুগবেন না। আশা করি আপনাদের ক্যালসিয়াম অ্যাবজর্পশনেও কোনো সমস্যা হবে না। আর একটা খুবই জরুরি হচ্ছে এই প্রেগনেন্সির সময় ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। এই ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড কিন্তু চোখের হেলথ বা ব্রেন হেলথকে খুব সাপোর্ট করে। একটা বাচ্চার বেড়ে ওঠার জন্য খুবই এটা ইম্পর্টেন্ট। তো সেজন্য এটা অবশ্যই আপনারা জানেন যে মাছ থেকে আপনারা পাবেন। যারা মাছ খান না তারা নাটস থেকে পেতে পারেন। অনেক রকম সিডস আছে, যদিও আপনারা অবশ্যই আপনাদের একজন স্পেশালাইজড ডায়েটিশিয়ানের কাছ থেকে জেনে নেবেন। অনেক ক্ষেত্রে সিড অনেক সময় হয়। এই খাবার দাবার কিন্তু প্রেগনেন্সির সময় আবার খুব একটা ভালো নয়, কারণ এমনিতেই ইমিউনিটি কম থাকে। যদি কোনো ব্যাকটেরিয়া ভাইরাস বাইরে থেকে ঢোকে সেটা আপনার জন্য ক্ষতিকারক, কারণ এই প্রেগনেন্সির সময় অনেক ওষুধপত্র নেওয়া যায় না। তো সেই কারণে অবশ্যই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে বা ডক্টরের পরামর্শ নিয়ে এই সিড ইনটেক গুলো করবেন। তবে নাটস যদি একটু গরম জলে ভিজিয়ে রেখে আপনারা খান, আশা করা যায় সেটাতে অতটা সমস্যা হবে না। তবে অবশ্যই আনসল্টেড, অতিমাত্রায় সল্ট ইনটেকও কিন্তু ভালো নয়। আর একটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আয়োডিন। এই আয়োডিন হচ্ছে থাইরয়েড ফাংশনে খুবই ইম্পর্টেন্ট। তো সেই জন্য একটা বাচ্চার বেড়ে ওঠার জন্যও তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, যাতে থাইরয়েড ফাংশনটা তার কোনো ক্ষতিগ্রস্ত না হয়, তার ব্রেন ডেভেলপমেন্টটা যাতে ভালো হয়, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এই আয়োডিন আপনারা কোথা থেকে পাবেন? সেটা হচ্ছে আপনারা অবশ্যই দুধ থেকে পাবেন, চিজ থেকে পাবেন, ইয়োগার্ট থেকে পাবেন, ডিম থেকে পাবেন। আর পাবেন হচ্ছে আয়োডাইজ সল্ট থেকেও। কিন্তু তাই বলে কি চামচ চামচ আয়োডাইজ সল্ট খেয়ে নেবেন? সেটা কি আদৌ স্বাস্থ্যের জন্য ভালো? সেটা অবশ্যই ভালো নয়। তাহলে রান্নায় পরিমাণ মতন যদি আয়োডাইজ সল্ট ইউজ করা হয়, সেটাই স্বাস্থ্যের জন্য যথেষ্ট আয়োডিন ইনটেকের জন্য। তো তার জন্য তাছাড়া তো খাদ্য তালিকাগুলো বললামই, সেগুলো ইনক্লুড করুন। আশা করা যায় প্রেগনেন্সিতে আপনাদের আয়োডিনের সমস্যা হবে না। একটা খুবই ইম্পর্টেন্ট ভিটামিন হচ্ছে ভিটামিন বি 12। এটা কিন্তু নার্ভাস সিস্টেমের ডেভেলপমেন্টে খুবই কাজে লাগে। আর এটা আপনারা পাবেন হচ্ছে মাশরুম থেকে, অরেঞ্জ, অ্যাপেল, বিটরুট, এগুলো থেকে কিন্তু আপনারা পেতে পারেন। ভালো করে ওটা ক্লিনলিনেসটা খুবই ইম্পর্টেন্ট, হাইজিনটা খুবই ইম্পর্টেন্ট। তো এইভাবে যদি খান আপনারা, আশা করা যায় ভিটামিন বি 12 এর যথেষ্ট পরিমাণে আপনারা পাবেন। আর যদি বেশি পরিমাণে দরকার হয় সেটার জন্য তো ডক্টরসরা অবশ্যই আপনাদের সাহায্য করে দেবেন। আর একটা খুবই ইম্পর্টেন্ট যেটা আপনারা খাদ্য তালিকা থেকে পেতে পারবেন সেটা হচ্ছে জিঙ্ক। এই জিঙ্কও কিন্তু ইমিউনিটির জন্য খুবই ইম্পর্টেন্ট। আগেই বললাম যে প্রেগনেন্সিতে ইমিউনিটিটা একটু ডিপ্রাইভ থাকে প্রেগনেন্ট মহিলাদের। তো সেক্ষেত্রে এই ইমিউনিটিটা দেয় হচ্ছে জিঙ্ক। এটা অবশ্যই পেতে পারবেন যে কোনো বাদাম থেকে, ডিম থেকে, দুধ থেকে। আর হোল গ্রেনস মানে ওটস, বার্লি, ডালিয়া, এগুলো থেকে আপনারা এই জিঙ্কের পরিমাণটা যদি ঠিকঠাক ভাবে ইনটেক করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা অনেকভাবেই উপকৃত হবেন। সচরাচর দেখা যাবে না আপনাদের কোনো রোগ ব্যাধি হচ্ছে, অনেকটাই রোগ প্রতিরোধ ক্ষমতাটা শরীরে বেড়ে যায়। আজকে যেগুলো নিয়ে ডিসকাস করলাম, এইগুলো যদি আপনারা খাদ্য তালিকায় ইনক্লুড করেন, দেখা যাবে অনেকটাই আপনাদের একটা সুন্দর স্ট্রেস ফ্রি প্রেগনেন্সিও থাকছে, আর একটা সুন্দর ফুটফুটে বাচ্চাকে জন্ম দিতে পারছেন, যেও অনেকটাই হেলদি থাকবে। নমস্কার, ভালো থাকবেন।